আসসালামু আলাইকুম, স্বাগত চ্যানেল আই সংবাদে। সংবাদ স্টুডিও থেকে আপনাদের সাথে আছি আমি আনিকা জাহিন। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। দেশে ফেরার পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রথম সাক্ষাৎকার টাইম ম্যাগাজিনে। বলেছেন, মা শিখিয়েছেন দায়িত্ব পালনে কোনো আপোষ না করতে। শেরপুরের ঝিনাইগাতীতে বিএনপি জামাত সংঘর্ষে জামাত নেতা নিহত, হত্যায় জড়িতদের দ্রুত বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ। উত্তরের ৩ জেলায় তারেক রহমানের নির্বাচনী জনসভা আজ। বিএনপি চেয়ারম্যানকে বরণে রাজশাহী, নওগাঁ, বগুড়ায় প্রস্তুতি। নারীরা হামলার শিকার হলে জামাত বসে থাকবে না, বললেন দলের আমির। মাতৃতান্ত্রিক পিতৃতান্ত্রিক নয়, মানবিক সমাজ গঠনের প্রতিশ্রুতি। তৈরি পোশাক খাতে অধিকার সক্ষমতার সহযোগিতা জোরদারের বার্তা। উৎপাদন প্রক্রিয়ায় সৃষ্ট বর্জ্য সম্পদ বলে মন্তব্য। এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের উদ্যোগে প্রকৃতি সংরক্ষণ পদক 2025 প্রদান। বিপন্ন পরিবেশ সংরক্ষণে সচেতনতার তাগিদ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছি বিস্তারিত সংবাদে। 17 বছর নির্বাসন শেষে দেশে ফেরা তারেক রহমানকে নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে বিশ্বখ্যাত টাইম ম্যাগাজিন। দেশে ফেরার পর এই প্রথম টাইম ম্যাগাজিনে তারেক রহমানের সাক্ষাৎকার নিয়ে বিশেষ প্রতিবেদন করেছে টাইম। বাংলাদেশ প্রডিগাল সন শিরোনামে প্রকাশিত এই এক্সক্লুসিভ প্রতিবেদনে বাংলাদেশের রাজনীতি, নির্বাচন, সংস্কার এবং ভবিষ্যৎ নেতৃত্ব সবই উঠে এসেছে আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গিতে। সাক্ষাৎকারে তারেক রহমান বলেছেন, মা শিখিয়েছেন দায়িত্ব পালনে কোনো আপোষ না করতে। টাইম ম্যাগাজিনের সাংবাদিক চার্লি ক্যাম্পবেলের নেওয়া দীর্ঘ এই সাক্ষাৎকারে তারেক রহমানকে বেশ পরিমিত ও অন্তর্মুখী হিসেবে বর্ণনা করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন মাসরুর শাকিল। দেশে ফেরার পর এই প্রথম টাইম ম্যাগাজিনের সাথে সাক্ষাৎকারে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সরকার পরিচালনার দায়িত্ব পেলে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন তার অঙ্গীকার পূরণে। আমরা যদি ইনশাল্লাহ সামনের দিনেও এক থাকি, তাহলে অবশ্যই আমরা এই বাংলাদেশকে ভবিষ্যতে আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশের দিকে নিয়ে যেতে পারবো। 25 ডিসেম্বর দেশে ফেরার মাত্র 5 দিনের মাথায় তার মা বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে হারানোর কথা উল্লেখ করে টাইমকে দেওয়া সাক্ষাৎকারে আবেগঘন কণ্ঠে তারেক রহমান বলেছেন, যথাযথভাবে দায়িত্ব পালনের শিক্ষা তিনি তার মায়ের কাছ থেকে পেয়েছেন। তবে বাংলাদেশের এখন উচ্চ মূল্যস্ফীতি, দুর্বল মুদ্রা, বেকারত্ব আর বৈদেশিক মুদ্রার সংকট, কর্মসংস্থানের মতো বড় চ্যালেঞ্জগুলো নিয়ে প্রশ্ন করা হলে তারেক রহমান তার খাল খনন, বৃক্ষরোপণ, সবুজ নগর, বর্জ্য থেকে বিদ্যুৎ এবং দক্ষতা উন্নয়নের পরিকল্পনার কথা তুলে ধরেন। তারেক রহমান বলেছেন, দায়িত্ব পেলে আইনের শাসন নিশ্চিত করাই তার প্রথম অগ্রাধিকার হবে। দেশের মানুষ পরিবর্তন চেয়েছে। সেই পরিবর্তন, যে পরিবর্তন এই দেশের খেটে খাওয়া মানুষকে নিরাপত্তা দিবে, নিরাপদে ব্যবসা বাণিজ্য, নিরাপদে চাকরি, নিরাপদে রাস্তায় হাঁটার অধিকার দিবে। আজ এই দেশের জনগণ, এই দেশের মানুষ যদি বিএনপির পাশে থাকে, কঠোর হস্তে দেশের আইন শৃঙ্খলাকে নিয়ন্ত্রণ করব। আজকের বাংলাদেশ অতীতের উত্তরাধিকার নয়, চায় কার্যকর নেতৃত্ব, প্রতিষ্ঠান শক্তিশালীকরণ এবং ভবিষ্যতের নিশ্চয়তা। প্রডিগাল সান এই প্রতিবেদনে নির্বাসন শেষে ফেরা তারেক রহমান সেই প্রত্যাশা পূরণ করতে পারবেন কিনা তার উত্তর সময় এবং আগামী নির্বাচন দেবে বলে মন্তব্য করে প্রতিবেদনটি শেষ করেছে। মাসরুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। এবার জাতীয় সংসদ নির্বাচন 2026 কাউন্টডাউন। শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় জামাত ও বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে শ্রীবর্দী উপজেলা জামাতের সেক্রেটারি রেজাউল করিম নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত 30 জন। এর প্রতিবাদে রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ হয়েছে।
এ সময় বিএনপি ও তারেক রহমানের সমালোচনা করে ডাকসু ভিপি সাদিক কায়েম হত্যায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান। লুৎফর রহমান সোহাগের রিপোর্ট। শেরপুর ৩ আসনে নির্বাচনী ইশতেহার পাঠের এই অনুষ্ঠান শেষ পর্যন্ত রূপ নেয় সহিংসতায়। বিএনপি ও জামায়াতে ইসলামীর সমর্থকদের সংঘর্ষে প্রাণ হারান উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক। ঘটনার প্রতিবাদে রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। মিছিলে স্লোগান ওঠে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধেও। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান। এদিকে রাতেই শেরপুর জেলার আহ্বায়ক কমিটি স্থগিত করেছে বিএনপি। সংঘর্ষের পর ঝিনাইগাতী উপজেলা সদরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অপ্রীতিকর ঘটনা ঠেকাতে ঝিনাইগাতীতে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই। আজ উত্তরবঙ্গের রাজশাহী, নওগাঁ ও বগুড়ায় নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দলের শীর্ষ নেতার সফর উপলক্ষে জেলাগুলোতে নেতাকর্মীদের মধ্যে সৃষ্টি হয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। নির্বাচনী জনসভার মাঠগুলোতে চলছে জনসভার সার্বিক প্রস্তুতি। এর আগে দুপুরে রাজশাহী পৌঁছে শাহ মাকদুম রহমতুল্লাহি আলাইহির মাজার জিয়ারত করবেন বিএনপি চেয়ারম্যান। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে আল মুকসিদের রিপোর্ট। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে বরণ করে নিতে প্রস্তুত রাজশাহী, নওগাঁ ও বগুড়ার বিএনপির নেতাকর্মীরা। দীর্ঘদিন পর নির্বাচনী জনসভায় যোগ দেবেন তিনি। দলীয় প্রধানের সফরকে ঘিরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে নতুন উৎসাহ উদ্দীপনা। আমাদের চেয়ারপারসন তারেক রহমান নওগাঁতে আসার জন্য ইচ্ছা পোষণ করেছেন। এই কারণেই আমরা সবাই এখানে সময় দিচ্ছি। মনের যে প্রফুল্লতা, ঈদের মতন একটা আনন্দ আমাদের ভিতরে বিরাজ করতে। উত্তরবঙ্গের একদম শেষের জেলা, এই জেলার মানুষ আমরা আমাদের প্রিয় নেতাকে আমরা কাছে পাবো, আমাদের বাড়িতে পাবো, আমাদের এলাকায় পাবো। এতে করে আমরা অনেক আনন্দিত এবং উল্লাসিত। তারেক রহমানের আগমনকে ঘিরে রাজশাহী বিভাগ জুড়ে উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উদ্দীপনা বিরাজ করছে। জনসভার ময়দান ও আশপাশের এলাকায় ব্যানার ফেস্টুনে সাজিয়েছে বিএনপির ও এর সব সংগঠন। নেওয়া হয়েছে সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা। শহীদ জিয়ার, বেগম খালেদা জিয়া, তারেক রহমানের ধানের শীষের দুর্গ রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠ, শত শত বছরের প্রাচীন। সেই মাঠের এই সভা আগামী ইতিহাসে লেখা থাকবে সর্বকালের সর্ববৃহৎ জনসমুদ্র, যা রাজশাহী মাদ্রাসা মাঠ হয়ে পুরা মহানগর একটা জনসমুদ্রের রূপ লাভ করবে। প্রোডাকশনগুলো এগুলো আমাদের মোটামুটি রেডি। আমাদের এই আজকের কালকের মধ্যে লাইটিং সব ইনশাআল্লাহ সম্ভব হয়েছে। আমরা শতভাগ প্রস্তুত। আমাদের নেতার আগমন উপলক্ষে সব রকম প্রস্তুতি আমাদের সম্পূর্ণ ইতিমধ্যে হয়েছে ইনশাআল্লাহ। তারেক রহমান দুপুরে শাহ মুকদম রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করে উত্তরবঙ্গের নির্বাচনী সফর শুরু করবেন। এরপর তারেক রহমান রাজশাহী, নওগাঁ ও বগুড়ার নির্বাচনী সভায় বক্তব্য রাখবেন। আল মুকসিদ, চ্যানেল আই। জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, কেউ যদি আর নারীদের গায়ে হত্যার চেষ্টা করে তাহলে তারা বসে থাকবে না। মিরপুরে মণিপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে নারী সমাবেশে জামাত আমির বলেন, নারীদের চোখ রাঙানি দিয়ে থামিয়ে দেওয়া যাবে না, তারা তাদের দায়িত্ব পালন করবেন। তিনি বলেন, নারীদের সম্মান নিশ্চিত করবে জামাতে ইসলামী। বিস্তারিত তাফিমুল ইসলামের রিপোর্টে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারের সপ্তম দিন ঢাকার 15 আসনে পথসভা, গণসংযোগ, পদযাত্রা ও নারী সমাবেশ সহ বিভিন্ন অনুষ্ঠানে দাঁড়িপাল্লায় ভোট চেয়েছেন জামায়াতে ইসলামীর আমির। সকালে উত্তর কাফরুল এলাকায় গণসংযোগ করেন জামায়াতের আমির। এ সময় নানা বয়সী মানুষের কাছে গণভোটে হাঁ ও দলীয় প্রতীক দাঁড়িপাল্লায় ভোট চান তিনি। বিকেলে নারী সমাবেশে যোগ দেন জামায়াতের আমির। মিরপুর 2-এর মণিপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ ছিল নারীদের ব্যাপক উপস্থিতি। বিভিন্ন জায়গায় নারীদের উপর হামলার প্রতিবাদ জানান জামাতের নারী কর্মীরা। যদি মা বোন ঘরে থাকে, যদি নিজের স্ত্রী থাকে, নিজের সন্তান থাকে, মেয়ে সন্তান থাকে, তাহলে তাদের কথা একটু চিন্তা করুন। দেশের জন্য, জাতির জন্য, উম্মার জন্য মহান রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমাদের প্রত্যাশিত কাঙ্ক্ষিত দায়িত্ব পালন করার তৌফিক দান করুন। প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, ক্ষমতায় গেলে 11 দলীয় জোট নারীদের কর্মঘণ্টা কমিয়ে দেওয়ার পাশাপাশি নানান প্রতিশ্রুতি দেন। আমরা তোমাদের হাতে কোনো বেকার ভাতা তুলে দেব না। আমরা তোমাদের 2টা
স্কিল উপহার দেব। একটা হচ্ছে লিঙ্গুইস্টিক স্কিল, ভাষার দক্ষতা, ইংলিশ আরবি অবভিয়াসলি, যার জন্য যেটা প্রযোজ্য, বাংলা তো আমার আছেই। আর দ্বিতীয়টা হচ্ছে হাতকে দক্ষ মানুষ হিসাবে আমরা গড়ে দেব তোমাদের হাতকে। নির্বাচনী প্রচারে বিভিন্ন জায়গায় নারীদের উপর হামলার প্রতিবাদ জানিয়ে জামায়াতে ইসলামীর আমির বলেন, মায়েদের উপর হাত দেওয়া হলে বসে থাকবে না জামায়াতে ইসলামী। যারা মায়ের গায়ে হাত বাড়িয়েছেন, অপমান করেছেন, তোমরা ক্ষমা চাও, তওবা করো, আল্লাহ তোমাদেরকে মাফ করে দেবেন। কিন্তু পরিষ্কার বলে দিচ্ছি, আমাদের জীবনের চাইতে আমাদের মায়েদের ইজ্জতের মূল্য আমাদের কাছে অনেক বেশি। আর যদি কেউ হাত বাড়ানোর চেষ্টা করে, ইনশাআল্লাহ আমরা গালে হাত দিয়ে বসে থাকবো না। মায়ের সন্তানেরা আমরা গর্জে উঠব, যে কোনো মূল্যে আমাদের মায়ের মর্যাদা আমরা ইনশাআল্লাহ রক্ষা করব। কোনো মাতৃতান্ত্রিক বা পিতৃতান্ত্রিক সমাজ চায় না জামায়াতে ইসলামী জানিয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন, তার দল মানবিক সমাজ প্রতিষ্ঠা করতে চায়। আর না হলে তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। এবারে অন্যান্য সংবাদ। বাংলাদেশের পোশাক শিল্পের বর্জ্য বা ঝুট এখন আর বর্জ্য নয়, বরং এটি একটি সম্পদ। রাজধানীতে জাতীয় পরামর্শ কর্মশালায় উঠে আসে আরএমজি খাতের অধিকার, সক্ষমতা এবং সহযোগিতা জোরদারের বার্তা। বর্তমান বৈশ্বিক বাস্তবতায় যথাযথ প্রক্রিয়ায় এই খাতকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া গেলে অর্থনীতিতে কার্যকর গতি আসবে বলে মনে করেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুগিত মজুমদার বাবু। বিস্তারিত মোশাহিদ রনির রিপোর্টে। বাংলাদেশের অর্থনীতির প্রধান চালিকা শক্তি তৈরি পোশাক শিল্প বা আরএমজি খাত। এই শিল্পের প্রসারের সাথে সাথে এর উচ্ছিষ্ট বা বর্জ্য, যা স্থানীয়ভাবে ঝুট নামে পরিচিত, একটি বিশাল অর্থনৈতিক সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। এক সময়ের আবর্জনা বর্তমান প্রেক্ষাপটে দেশের জন্য যেমন একটি সমান্তরাল অর্থনীতি, তেমনি বৈশ্বিক বাস্তবতায় তা বৃত্তাকার অর্থনীতির অন্যতম প্রধান কাঁচামাল হয়ে দাঁড়িয়েছে। রাজধানীর একটি রেস্তোরাঁয় আয়োজিত জাতীয় পরামর্শ কর্মশালায় উঠে আসে এই খাতের ইতিবৃত্ত। ব্যবসার সাথে জড়িত শ্রমিকরা, তাদের কি অবস্থা আছে সেটা সম্পর্কে আমাদের তেমন কোনো ধারণা ছিল না, বা তারা তেমন কোনো আলোচনার মধ্যেই ছিল না। যেহেতু ওরা ইনফর্মাল, সো খুবই নর্মাল যে এদের কোনো রকম কোনো ফর্মাল কন্ট্রাক্ট, কোনো রকম কোনো আইডি কার্ড বা কোনো ডকুমেন্টেশন ওদের নাই। এদের জীবনযাপনের জায়গাগুলায় এদের অর্থনৈতিক এবং সোশ্যাল ভ্যালুস এবং রাইটসের জায়গাটা কিভাবে আমরা উন্নয়ন করতে পারি, আমরা সবাই মিলে এই কাজগুলো করি। আমরা একটা সাপ্লাই চেইন অ্যানালাইসিস করতে লাগবে উইথ পলিটিক্যাল ইকোনমি অ্যানালাইসিস। এই খাতকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার পাশাপাশি শ্রমিকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা গেলে তৈরি পোশাক শিল্পের পাশাপাশি এই খাত বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি আয়ের উৎস হওয়ার সক্ষমতা রাখে বলে মনে করেন বিশেষজ্ঞরা। এই ডায়ালগটা কন্টিনিউ করবে, এই এঙ্গেজমেন্টটা কন্টিনিউ থাকবে এবং আগামী দিনে আমরা ওভারঅল ফ্যাশন ইন্ডাস্ট্রিতে যে এই যে অবহেলিত পার্টটা, পার্টটা, সেটা কীভাবে রিকানেক্ট করা যায় এবং কানেকশনটা কীভাবে স্মুথ, হেলদি এবং ডিসেন্ট করা যায়, সেই জন্য সবার অংশগ্রহণ, সবার সক্রিয় সহযোগিতা কামনা করি। আমাদের দেশে তো সমস্যা শেষ নাই, সমস্যায় আমরা জর্জরিত সব কিছুতেই। আমরা যদি প্রকৃতি পরিবেশের কথা বলি, সেখানে যেমন নানা সমস্যা আছে, যেটা নিয়ে আমি কাজ করি। পাশাপাশি এই যে নানা ইন্ডাস্ট্রি বলি এবং ইন্ডাস্ট্রিয়াল পলিউশন বলি, চাইল্ড লেবার বলি অথবা নর্মাল লেবার বলি, অস্বাস্থ্যকর অবস্থা এবং আমরা যেইভাবে আমাদের লেবারদের হ্যান্ডেল করি, সেটাও কিন্তু কোনো অবস্থাতে অ্যাকসেপ্টেবল না। যদি প্রপার স্যালারি না দেই, প্রপার যদি ওয়েজেস না দেই এবং প্রপারলি ওদের আমরা ট্রিট না করি, ওদের স্বাস্থ্যের দিকে খেয়াল না রাখি, আলটিমেটলি কিন্তু লেবাররা যেমন সাফার করবে, পাশাপাশি কিন্তু প্রোডাকশনও কিন্তু কমে যাবে। ওদের জন্য ফ্যাসিলিটিগুলো বাড়ানো, সরকার যেমন এগিয়ে আসা দরকার, আমাদেরও এগিয়ে আসা দরকার। এবং আমরা যখনই এক হব, তখনই কিন্তু আমরা যেমন এই দেশটাকে ভালো রাখতে পারবো, মানুষজনকে ভালো রাখতে পারবো, আমাদের যে আশেপাশে যা আছে সেগুলোকেও ভালো রাখতে পারবো। আসলে আমরা কথা বলছি আজকে, এই কথা কিন্তু বলছি ভালোর জন্য, সুতরাং এই ভালোটা যেন আমরা সবাই মিলে এগিয়ে নিয়ে যেতে পারি। বিশ্লেষকরা বলছেন, ন্যায্য শ্রমিক অধিকার নিশ্চিতের পাশাপাশি ঝুটকে কেন্দ্র করে একটি সুশৃঙ্খল ইকোসিস্টেম গড়ে তোলায় এখন সময়ের দাবি। মোশাহিদ রনি, চ্যানেল আই, ঢাকা। প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও দেশের প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণে বিশেষ অবদান রাখায় প্রকৃতি সংরক্ষণ পদক 2025 প্রদান করেছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। চ্যানেল আয়ে জমকালো আয়োজনে অংশ নেন পরিবেশপ্রেমী বিশিষ্টজন সহ নীতি নির্ধারকরা।
বিপন্ন পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে সার্বিক সচেতনতার পাশাপাশি সীমাবদ্ধতা ও সম্ভাবনার বার্তা উঠে আসে অনুষ্ঠানে। আফরোজা হাসির রিপোর্ট। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের 17 বছরে পদার্পণ ও 14তম প্রকৃতি সংরক্ষণ পদক প্রদান উপলক্ষে চ্যানেল আইয়ের চেতনা চত্বরে বর্ণিল আয়োজন। প্রামাণ্যচিত্রে তুলে ধরা হয় পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের স্বপ্নযাত্রার নানা কর্মকাণ্ড। পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে সার্বিক সচেতনতার তাগিদ দেন প্রকৃতিবন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। এই ভবিষ্যৎ নির্মাণে আমরা একসাথে সকলে কাজ করব, এই অঙ্গীকারই থাক আজকে। এবং আমরা যখনই এগিয়ে আসব, এই দেশটা ভালো থাকবে, আমরা ভালো থাকব, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ভালো থাকবে। অনুষ্ঠানে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের নতুন সংযোজন, পিওজে মিউজিক ক্লাবের নতুন গান, বৃক্ষমায়ার প্রিমিয়ারের পাশাপাশি মনোমুগ্ধকর সাংস্কৃতিক আয়োজন উপভোগ করেন অতিথিরা। আফরোজা হাসি, চ্যানেল আই, ঢাকা। প্রকৃতি সংরক্ষণ পদক 2025 নিয়ে বিশেষ আয়োজনের প্রথম পর্ব দেখবেন আজ রাত 10:15 প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। কলকারখানা আর বাণিজ্যের শহর নারায়ণগঞ্জ, প্রতিদিন হাজারো মানুষের পদচারণায় আর শিল্পায়নের চাপে দিনে দিনে এখানকার পরিবেশ অনেকটাই হুমকির মুখে পড়ছে। তবে এই সংকটের মাঝেও আশা জাগাচ্ছেন ছাদ কৃষি উদ্যোক্তারা। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। নারায়ণগঞ্জ শহরের আজমেরি বাগ, এখানে সুউচ্চ ভবনের উপরে দাঁড়িয়েও লক্ষ্য করা যাচ্ছে সবুজ আস্তরণ। এই 5তলা ভবনে 2 স্তরে 2200 বর্গফুট জায়গা জুড়ে শহীদুল ইসলাম লিটন গড়ে তুলেছেন ছাদ কৃষি। আমি স্যার চ্যানেল আইতে স্যার আপনার অনেক ভিডিও দেখে কৃষির বিভিন্ন খুঁটিনাটি বিষয় সম্পর্কে স্যার অবগত হয়েছে। বিশেষ করে ন্যাচারাল ফলগুলা খাওয়ার যে আপনি যে স্যার যে উৎসাহ দিচ্ছেন স্যার, এই উৎসাহগুলোর আমরা উৎসাহিত হয়ে স্যার এই কৃষিকাজগুলো করতেছি। নিচের স্তরে বিভিন্ন জাতের ফলের গাছ আর উপরের স্তরে লাউয়ের মাচা। ছাদেই লালন পালন করা হচ্ছে দেশি মুরগি, শীতেও ফলছে নানা জাতের আম। পাশে স্যার একটু তাকায় দেখেন স্যার, এই যে একটা কৃষি অনুপ্রাণিত হয়েছে, আমাকে দেখা দেখি স্যার এসে শুরু করেছে। তারপরে স্যার এই যে আমাদের কাউসার ভাই, উনি নিজে এখানে করেছে। এই পাশে আমাদের আহসান আছে, আমাদের এক বন্ধু, সে 8তলার উপর করেছে। মোটামুটি এলাকাটায় স্যার মোটামুটি সবাই ছাদ কৃষিটা করে। এখান থেকে যোগান হচ্ছে পরিবারের খাদ্যের কিছুটা অংশ, যা উপভোগ করেন পরিবারের সদস্যরাও। ভাই সাহেব করেন, আপনিও আসেন কি? হ্যাঁ, আমি আসি। আমি বেশিরভাগই ভিজিটর হিসেবে আসি, অথবা আসি দেখা যায় যে অক্সিজেন গ্রহণ করি। শীতের সময় আবার আম হয়েছে আমাদের। আরে বাবা, 4টা আম হয়েছিল। মানে তোমার 12 মাসই আম হয় না? স্যার, তোমাদের 12 মাসই আম আছে, বছর জুড়ে আম হয়। তো বাংলাদেশের জেলায় জেলায় বিশেষভাবে 12 মাসি আমের যে চাষ হয়, তার পাশাপাশি ছাদে আঙিনায় অনেকেই 12 মাসি আমের চাষ করছেন। শহীদুল ইসলাম লিটন তেমনই একজন, যিনি তার নিজস্ব বাড়ির এই ছাদটুকুকে ছাদ কৃষি কাঠামো তৈরি করে আয়োজন করেছেন এই সুন্দর বাগানটি, যার মধ্য দিয়ে তিনি শুধু এখান থেকে ফসল পাচ্ছেন এবং সেটা দিয়ে তার চলছে, বিষয়টা ওরকম নয়। তার যে আনন্দ পরিবারের সবাইকে নিয়ে, সেটাকে তিনি অনেক বেশি উপভোগ করছেন। নারায়ণগঞ্জের আজমেরি বাগের শহীদুল ইসলাম লিটনের ছাদ কৃষি থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। দর্শক, এই নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ বেলা 3:05 হৃদয় মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। সংবাদের এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, আর বিরতির পর জানিয়ে ফিরছি নারীদের টি-20 বিশ্বকাপের চূড়ান্ত পর্বে বাংলাদেশ, বাছাই পর্বে থাইল্যান্ডের বিপক্ষে 39 রানের জয়। বিরতির পর স্বাগত আরও একবার চ্যানেল আই সংবাদে। কাতারের রাজধানী দোহায় 30 জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়ান মেগা কনসার্ট 2026। আয়োজনের মূল আকর্ষণ হিসেবে মঞ্চ মাতাবেন নগর বাউল খ্যাত শিল্পী জেমস।
দোহার শিল্পনগরী সানায়া এলাকার এশিয়ান টাউনের এমপি থিয়েটারে জাঁকজমকপূর্ণ এই আয়োজনের মিডিয়া পার্টনার চ্যানেল আই। কনসার্ট উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। মিডিয়া পার্টনার চ্যানেল আই এর অনুষ্ঠান বিভাগের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আমিনুল ইসলাম রাজু কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত হযরত আলী খানের হাতে চ্যানেল আই এর ব্যবস্থাপনা পরিচালক ও বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশু সাহিত্যিক ফরিদুর রেজা সাগরের লেখা ছোট কাকু সিরিজের সংকলন ছোট কাকু সিরিজ 40 বইটি উপহার হিসেবে তুলে দেন। চ্যানেল আই প্রথম চ্যানেল, আর তারাই এই সমস্ত বড় বড় ইভেন্টগুলা করে থাকেন। তারা আমাদেরকে মিডিয়া পার্টনার হিসেবে আমাদের সাথে আছেন। এবারে কৃষি সংবাদ। হবিগঞ্জে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পোলো বাইচ উৎসব হয়েছে। জেলার বিভিন্ন স্থান থেকে আসা হাজারের অধিক মাছ শিকারী আয়োজনকে মাতিয়ে তোলেন। হবিগঞ্জ থেকে চৌধুরী মোহাম্মদ ফরিয়াদের তথ্য ও ভিডিওচিত্রে ইফতেখার উদ্দিনের রিপোর্ট। প্রতি বছর শীত মৌসুমে হাওরের পানি কমতে শুরু করলে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার আতুকুলা গ্রামের বড়োয়ান বিলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পলো বাইচ উৎসবের আয়োজন করা হয়। জেলায় বিভিন্ন স্থান থেকে শৌখিন মৎস্য শিকারীরা জাল, পলোসহ অন্যান্য সরঞ্জাম নিয়ে বিলের পাড়ে ভিড় জমান। সংঘবদ্ধ হয়ে তারা বিলে মাছ শিকারে নামেন। প্রায় 2 থেকে 3 ঘন্টা চলে মাছ শিকার। আমি প্রতি বছর এখানে পলো বাইচে অংশগ্রহণ করে থাকি। হবিগঞ্জ জেলার প্রতিটি উপজেলার বিভিন্ন এলাকার মানুষ এই পলো বাইচে অংশগ্রহণ করে থাকে। গ্রাম বাংলা ঐতিহ্যবাহী পলো বাইচ প্রতিযোগিতা আমরা প্রতি বছর এই বিলের মধ্যে অংশগ্রহণ করি এবং প্রচুর মাছ পাওয়া যায়। পলো বাইচ প্রতি বছর হয়, আসি আমরা প্রতি বছর আসি আমরা, মজা লাগে, মাছ পাই, আনন্দ হয়। এটা আমাদের গ্রাম অঞ্চলে যেগুলো আনন্দ উৎসব হয়ে থাকে তার অন্যতম হচ্ছে এই পলো উৎসব, যা আমাদের গ্রামের মানুষের, এলাকার মানুষের আস্থা, পুরা হবিগঞ্জ শহরের মানুষের, জেলার থেকে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে, আইসা এই পলো উৎসবে অংশগ্রহণ করে। কেউ মাছ পায়, কেউ পায় না, কিন্তু প্রত্যেকেই খুশি। হবিগঞ্জ ছাড়াও আশেপাশের জেলার বিভিন্ন গ্রাম থেকে অনেক মানুষ এতে অংশ নেন। ইফতেখার উদ্দিন, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। চুয়াডাঙ্গার প্রত্যন্ত গ্রাম রামনগরের নোয়াখালী রোজ অ্যান্ড গার্ডেনে সৌন্দর্য ছড়াচ্ছে বাহারি ফুল। প্রাকৃতিক মনোরম পরিবেশ আর ফুলের চোখ জুড়ানো সৌন্দর্য আকৃষ্ট করছে প্রকৃতিপ্রেমীদের। যান্ত্রিক জীবনের ব্যস্ততা ভুলে ফুলের মাঝে প্রশান্তি খুঁজে ফিরছেন দর্শনার্থীরা। রাজীব হাসান কোচির তথ্য ও ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। 2023 সালে 3 বিঘা জমিতে গোলাপ, জারবারা, জিপসি, মমসহ নানা জাতের ফুলের চাষ শুরু করেন চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার রামনগর গ্রামের 2 তরুণ পলাশ ও শাকিল। কয়েক বছরের ব্যবধানে ধৈর্য আর অক্লান্ত পরিশ্রমে নানা প্রজাতির ফুলে ফুলে ভরে উঠেছে নোয়াখালী রোজ অ্যান্ড গার্ডেন। প্রকৃতির মনোরম সৌন্দর্য উপভোগে বাগানে ভিড় করছেন প্রকৃতিপ্রেমী ও দর্শনার্থীরা। প্রিয় মুহূর্তের স্মৃতি ধরে রাখছেন মুঠোফোনে। ফুল দেখে সত্যি কথা জার্নি করে যে আসছি, আমার কষ্টটা উদ্যোক্তা যারা করেছে তাদেরকে ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটা পরিবেশ তৈরি করার জন্য। জেলাকে সৌন্দর্য করে সারা বাংলাদেশের মধ্যে রিপ্রেজেন্ট করতে পারে। আমাদের চুয়াডাঙ্গা জেলাতে এরকম একটা ফুলের রাজ্য হয়েছে বলা চলে, খুব ভালো লাগছে দেখতে। আমরা সকলেই ফুল প্রেমী, ফুল পছন্দ করি এবং এমন কিছু পছন্দ করি আমাদের মনোমুগ্ধকর করবে। স্বাবলম্বী হওয়ার তাগিদ থেকে নেওয়া এই উদ্যোগ তৈরি করছে কর্মসংস্থানের সুযোগ। চন্দ্রমল্লিকার যে 1.5 বিঘা আছে, এই 1.5 বিঘা আলহামদুলিল্লাহ এই টাকা খরচ হয়েছে, সে টাকা আলহামদুলিল্লাহ খেতে আসছে। আর যে মাল পরিমাণ গাছে আছে এটা পুরোটাই মনে করেন যে আমাদের প্রফিট হিসাবে আছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ওনাদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছেন যাতে ফুল চাষ আরো মানসম্মত ভাবে বাড়াতে পারেন, তাতে করে এই এলাকার মানুষের মানসিক স্বাস্থ্য যেমন ভালো থাকবে, পাশাপাশি অর্থনীতির চাকাও অনেকটা গতিশীল হবে। চলতি মৌসুমে জেলার 4 উপজেলায় 59 হেক্টর জমিতে ফুলের চাষ হয়েছে, যার বাজার মূল্য প্রায় 5 কোটি টাকা। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবারে খেলার খবর।
নারী টি-20 বিশ্বকাপের টিকিট কেটেছে বাংলাদেশ। সুপার 6-এর ম্যাচে থাইল্যান্ডকে 39 রানে বাছাই পর্বে টানা 5 জয়ে গ্রুপের শীর্ষে টিম টাইগ্রেস। নেপালের মূল পানিতে আগে ব্যাট করতে নেমে 8 উইকেটে 165 রান করে বাংলাদেশ। 45 বলে 56 রান করেন ফেরদৌস, আর 59 রান আসে সোভানা মুস্তারির ব্যাট থেকে। জবাবে 8 উইকেটে 165 রানে থামে থাই মেয়েদের ইনিংস। পরের ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে নেদারল্যান্ডস জয় পাওয়ায় নারী টি-20 বিশ্বকাপে কোয়ালিফাই করে ধরাছোঁয়ার বাইরে চলে গেছে বাংলাদেশ। বাছাই পর্বের সুপার 6 থেকে 4টি দল বিশ্বকাপে চূড়ান্ত পর্বে খেলবে। জুনে ইংল্যান্ড ও ওয়েলসে বসবে নারী টি-20 বিশ্বকাপের আসর। বাংলাদেশ শুটিং দল 2 থেকে 14 ফেব্রুয়ারি ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠেয় এশিয়ান শুটিং ও পিস্তল চ্যাম্পিয়নশিপে অংশ নেবে। টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য বাংলাদেশি শুটার রবিউল ইসলাম ও কোচ শারমিন আক্তারকে ভারতে যাওয়ার জিও বা সরকারি অনুমতি দেওয়া হয়েছে। শনিবার তারা টুর্নামেন্টে অংশ নিতে রওনা হবেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব স্বাক্ষরিত চিঠিতে এই অনুমতি দেওয়া হয়। চিঠির অনুলিপি ভারতে বাংলাদেশ হাইকমিশন, ঢাকায় ভারতীয় দূতাবাস সহ সংশ্লিষ্ট সব দফতরে পাঠানো হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় জানিয়েছে, শুটিং চ্যাম্পিয়নশিপের নিরাপত্তা নিয়ে আয়োজকরা আশ্বস্ত করায় শুটিং দল এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়ার সরকারি অনুমতি পেয়েছে। এর আগে ক্রিকেটার মোস্তাফিজ ও আইপিএল বিতর্ক এবং নিরাপত্তাহীনতার শঙ্কায় বাংলাদেশ ক্রিকেট দল ভারতের টি-20 বিশ্বকাপে অংশ নিতে অস্বীকৃতি জানিয়ে বাংলাদেশের ম্যাচ শ্রীলঙ্কায় স্থানান্তরের আবেদন জানায়। আইসিসি সেই আবেদন নাকচ করে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে। সংবাদ শেষ করব, তবে তার আগে ফ্রেশ আটা ময়দাসূচি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। দেশে ফেরার পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রথম সাক্ষাৎকার টাইম ম্যাগাজিনে। বলেছেন, মা শিখিয়েছেন দায়িত্ব পালনে কোনো আপোষ না করতে। শেরপুরের ঝিনাইগাতীতে বিএনপি জামাত সংঘর্ষে জামাত নেতা নিহত। হত্যায় জড়িতদের দ্রুত বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ। উত্তরের 3 জেলায় তারেক রহমানের নির্বাচনী জনসভা আজ। বিএনপি চেয়ারম্যানকে বরণে রাজশাহী, নওগাঁ, বগুড়ায় প্রস্তুতি। নারীরা হামলার শিকার হলে জামাত বসে থাকবে না বললেন দলের আমির। মাতৃতান্ত্রিক পিতৃতান্ত্রিক নয়, মানবিক সমাজ গঠনের প্রতিশ্রুতি। তৈরি পোশাক খাতে অধিকার, সক্ষমতা, সহযোগিতা জোরদারের বার্তা। উৎপাদন প্রক্রিয়ায় সৃষ্ট বর্জ্য সম্পদ বলে মন্তব্য। এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের উদ্যোগে প্রকৃতি সংরক্ষণ পদক 2025 প্রদান। বিপন্ন পরিবেশ সংরক্ষণে সচেতনতার তাগিদ। চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।